অভয়া কিন্তু এখনো বিচার পায়নি। মমতা ব্যানার্জির প্রশাসন, পুলিশ কোনো প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বাংলা হান্টের দর্শকদের অনুরোধ করব যে প্রশান্ত কিশোরের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা বাংলায় ঘটলে কি হতো এটা একটু ভাবুন, ভাবতে শিখুন। আর বিজেপি আর তৃণমূলের মধ্যে কি পার্থক্য সেটা বুঝুন। দয়া করে সুপ্রিম কোর্টের রায় অবধি অপেক্ষা করুন। রায়ের পরে আপনারা আপনাদের দিক নির্দেশিকা ঠিক করবেন, জানাবেন সবাইকে যে আপনারা কি করবেন বা কি পদক্ষেপ নেবেন। আমাদের কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে দলের সিদ্ধান্তই শেষ কথা, দিদির সিদ্ধান্ত শেষ কথা। বৈধভাবে যারা ঢোকার চেষ্টা করবে তাদের সংখ্যাটা অনেক বেশি, এটাও ঐতিহাসিকভাবে প্রমাণিত। দাদা, বিহারের গান্ধী ময়দানে পাবলিক সার্ভিস পরীক্ষার বাতিলের দাবিতে আমরণ অনশন করছিলেন প্রশান্ত কিশোর এবং আজকে সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশান্ত কিশোরের সাথে যে ঘটনাটি আজকে ভোর 4টের সময় বিহারে ঘটেছে, পাটনায় ঘটেছে, তাতে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে আর যাই হোক, বাংলায় কিন্তু গণতন্ত্র আছে, বাংলায় কিন্তু বাক স্বাধীনতা আছে। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে বিহারের একটি রাজনৈতিক দলের নেতা প্রশান্ত কিশোর, তিনি আমরণ অবস্থান বিক্ষোভ করছিলেন, অনশন করছিলেন। ভোর 4টের সময় বিজেপির পুলিশ লাঠিচার্জ করে পুরো মঞ্চ ভেঙে দেয়, প্রশান্ত কিশোরকে মানে কষিয়ে থাপ্পড় মারে, তাকে টানতে টানতে হিঁচড়াতে হাসপাতালে নিয়ে গিয়ে গ্রেফতার করে। এবার আপনাদের দর্শকদের আমি জ্ঞাতার্থে বলতে চাই বা প্রশ্ন করতে চাই, ভাবুন তো, যেটা আজকে প্রশান্ত কিশোরের সাথে বিজেপির বিহার পুলিশ করেছে, এটা যদি আরজি করের প্রতিবাদীদের সাথে বা আরজি করের এই প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের সাথে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের সরকার করতো, তাহলে কি হতো? প্রতিটা চ্যানেলে তো খাপ পঞ্চায়েত, ঘণ্টাখানেক খাপ পঞ্চায়েত, প্রতিটা নিউজ চ্যানেলের প্রাইম টাইম ডিবেট, সকাল থেকে রাত শুধু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তুলোধনা হতো। 4টে কোনো মোমবাতি মিছিল এতক্ষণে বেরিয়ে যেত, 2-3টে বুদ্ধিজীবী মাথা কামানো শুরু করে দিত মিডিয়ার সামনে ফুটেজের জন্য। আর 4টে ডাক্তার 4টে অ্যাকাউন্ট খুলে দিত, দেখো মমতা ব্যানার্জি মারছে, আরও টাকা দাও আমাদের কেস করার জন্য। অভয়া কিন্তু এখনও বিচার পায়নি। মমতা ব্যানার্জির প্রশাসন, পুলিশ কোনো প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। যারা ফুটেজ নিয়েছে, যারা টাকা কামিয়েছে, তারা এখনও নাটক চালিয়ে যাচ্ছে। তাই বাংলা হান্টের দর্শকদের অনুরোধ করব যে প্রশান্ত কিশোরের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা বাংলায় ঘটলে কি হতো এটা একটু ভাবুন, ভাবতে শিখুন। আর বিজেপি আর তৃণমূলের মধ্যে কি পার্থক্য সেটা বুঝুন। দাদা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যে আমরা জানি যে 27শে ডিসেম্বর থেকেই ধর্মতলায় ওয়াই চ্যানেলে SLST 2016 প্রাপক শিক্ষক শিক্ষিকারা তারা ওখানে ধর্নায় বসে এবং আজকে তাদের 24 ঘন্টার একটি আমরণ অনশন আছে একই ধরনের। তো সেটা নিয়ে কি বলবেন? কারণ তারা যে দাবিগুলো বারবার তুলছে যে বৈধ অবৈধের বিচারটা বা যেটা সামনে আসা দরকার, তারা নিজেদেরকে বৈধ বলে দাবি করছে, তা কেন হচ্ছে না প্রমাণিত। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তারা, বারংবার ডেপুটেশন জমা দিচ্ছেন বিকাশ ভবনে, যে এটা নিয়ে কি বলবেন? দেখুন, এর দুটো অধ্যায় আছে। এক, প্রতিবাদ করা, অবস্থান বিক্ষোভ করা, অনশন করা, এটা গণতান্ত্রিক অধিকার। সেটা SLST হোক বা যেই হোক, তারা প্রতিবাদ করতেই পারে। দ্বিতীয়, প্রতিবাদটা ন্যায্য কিনা? আমি বলবো পুরোটাই অন্যায্য একটা নাটক চলছে। কেন আমি এই কথা, এত বড় কথা বলছি? কারণ তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষামন্ত্রীর আর কিছু করার নেই এটার মধ্যে। হাইকোর্ট হয়ে কেসটা চলে গেছে সুপ্রিম কোর্ট অবধি। তো যারা আজকে অনশন করছেন বা আমরণ অনশন করবেন বলছেন বা বিক্ষোভ করছেন, আমার শুধু তাদেরকে একটাই প্রশ্ন, যে তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা কেন করছেন না? রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী, তারা এখন আর কিচ্ছু তো করতে পারবে না। একটা হয় আমি মার্কেটে থাকবো, আমি ফুটেজ নেব, আমি সরকারকে 10টা গালাগাল দেব, কারণ সরকার বিরোধী কিছু দল আমাদের টাকা দিচ্ছে পিকনিক করার, রাস্তায় বসে থাকার, খাওয়া দাওয়া করার, আমাদের সংসারের চালানোর টাকা দিচ্ছে। আর একটা হয় ন্যায্য দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। যদি ন্যায্য দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় তাতে তো কোনো কেউ বিভ্রাট ঘটাচ্ছে না। কিন্তু যেখানে যে বিষয়টা নিয়ে তাদের আন্দোলন, যেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, যখন সুপ্রিম কোর্টের রায় এখনও সামনে আসেনি, তাহলে কেন অনশন? আর অনশনটা কার বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে, তাদেরই তো আর কিছু করার নেই। তো আমার মনে হয় SLST চাকরি প্রার্থীদের আমি বলবো যে
দয়া করে সুপ্রিম কোর্টের রায় অবধি অপেক্ষা করুন। রায়ের পরে আপনারা আপনাদের দিক নির্দেশিকা ঠিক করবেন, জানাবেন সবাইকে যে আপনারা কি করবেন বা কি পদক্ষেপ নেবেন। আর যদি এখন আমরণ অনশন করতে হয় তাহলে সেটা তো সুপ্রিম কোর্টের বাইরে করলে সবচেয়ে ভালো হয়। দাদা একটা প্রশ্ন এই বিষয়ে, যে আমরা জানি যে আগমনী একটি শর্ট ফিল্ম আসার কথা ছিল এবং যার জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজনা হালদারকে বিভিন্ন বিতর্কের মাঝে তাদের সাসপেন্ড করা হয়। আগামীকাল সেই ছবি সামনে আসছে 8ই জানুয়ারি। তো যেহেতু অনেক বিতর্কের মধ্যে রয়েছে আরজিকর ঘটনা আবহে তৈরি, আপনারা কি সেটা দেখবেন? কারণ এই ছবি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। 1 সেকেন্ড, একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। যে সময় এই সিনেমাটা করা হয়েছিল আর যে সময় এই সিনেমার বিটিএসগুলো এসেছিল, মানে বিহাইন্ড দ্য সিন যে শ্যুটগুলো এসেছিল, সেই সময়ে এটা মেল খায় না। সেই সময় এটা সরকার বিরোধী ইঙ্গিত দিচ্ছিল। সিনেমায় কি আছে আমি জানি না, যারা বানিয়েছে তারা জানেন, আমি তো আর দেখিনি সিনেমাটা। কিন্তু তারা যারা বানিয়েছে, রাজন্যা আর প্রান্তিক, তারা বারংবারই বলেছে এটায় সরকার বিরোধী কোনো ব্যাপার নেই, এখানে মহিলাদের অধিকারের লড়াই আছে। আমি দেখিনি, তারা বলেছেন। এবার সেই সময় দল এবং সরকার সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার এখন ব্যাপারটা হচ্ছে কি, তৃণমূল কংগ্রেসে এখন যেমন রাজনৈতিক নেতারা আছে, ঠিক একইভাবে রাজনৈতিক নেতাদের মধ্যে এখন অনেকেই গায়ক, অভিনেতা, অভিনেত্রী। আমি তো গায়কও না, আমি অভিনেতাও না, আমি অভিনেত্রীও না, আমি পিওর পলিটিশিয়ান, আমি শুধু রাজনীতিটা বুঝি। তো সেই জায়গায় তাদের বিরুদ্ধে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা শিরোধার্য, তার বাইরে তো আর কিছু নেই। এবার তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রান্তিক ব্যক্তি রাজন্যা তারা সিনেমা করতেই পারেন, তারা সিনেমা বার করতেই পারেন। যাদের ইচ্ছা হবে তারা দেখবে, যাদের ইচ্ছা হবে না তারা দেখবে না। যদি সিনেমাটায় ঠিক থাকে, সেটাও আমার মনে হয় যে যদি সত্যি যেটা প্রান্তিক রাজন্যা এতদিন বলে এসছে যে নারী অধিকারের কথা বলা আছে, এটার মধ্যে আরজিকর কাণ্ডকে বিকৃত করা হয়নি, তাহলে সেটাও সামনে আসা উচিত। আর যদি আরজিকর কাণ্ডকে বিকৃত করা হয় বা অভয়াকে যদি অপমান করা হয়, তাহলে সেটাও খুব ভুল হবে আর সেটাও খুব অন্যায় হবে, সেটাও সামনে আসা উচিত। কিন্তু আমার মনে হয় সিনেমাটা না দেখে কোনো মন্তব্য করা উচিত না। যা সিদ্ধান্ত দল আগে নিয়েছে সেটাই শিরোধার্য, সেটাই ফাইনাল। ব্যক্তি রাজন্যা, প্রান্তিকের ব্যক্তি স্বাধীনতা আছেই, আর ঠিক একইভাবে দর্শকদেরও ব্যক্তি স্বাধীনতা আছে, কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে না। দাদা এই সিনেমা নিয়ে একটা প্রশ্ন, যে আমরা শিল্পী বয়কট একটি তত্ত্ব উঠেছিল এবং সেখানে দেখা যায় দু রকমের মতামত, এবং শুধুমাত্র সেটা নয়, ব্রাত্য বসু তিনি নিজেই বলেছেন দলে এখন দু রকমের মত আছে। এবং যেখানে দেখা যায় যে অভিষেক ব্যানার্জি তিনি একদমই এই বয়কট তত্ত্বকে তিনি একদমই বলতে পারেন খারিজ করে দিয়েছেন, যেটা কুণাল ঘোষ বলেছেন। কুণাল ঘোষ আজকে আবার তিনি বলেছেন যে তিনি যে তত্ত্ব দিয়েছেন সেখানে তিনি ভুল দেখছেন না। তো এই যে নবীন প্রবীণ যে একটা দ্বন্দ্বের বিষয়টি, এটা নিয়ে কি বলবেন? না, আমি নবীন প্রবীণের বিষয়ে যাচ্ছি না। আমি মনে করি আমি একজন অতি সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। এবার আমাদের কাছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, দলের সিদ্ধান্তই শেষ কথা, দিদির সিদ্ধান্ত শেষ কথা। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোথাও কোনো বাইট দিয়ে বলেছেন কিনা যে সেই সময় আরজিকর আবহে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সরকারকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছে তাদেরকে তৃণমূলে মঞ্চে ডাকা হবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলেছেন কিনা আমি জানি না। তিনি হচ্ছেন, এবার যদি প্রোটোকল ফলো করি, তিনি হচ্ছেন দলের চেয়ারপারসন, দলনেত্রী, তিনিই শেষ কথা। দ্বিতীয় স্থানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে বলেছেন তিনি এইগুলো মানেন না, যারা অর্গানাইজার তারা ঠিক করবে কাকে ডাকবে কাকে ডাকবে না, এটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা সবার আছে। তৃতীয় স্থানে কে? দলের সভাপতি। প্রথম দিন থেকে 1 জানুয়ারি 1998 সাল থেকে 2025 অবধি এই দলের একমাত্র সভাপতির নাম সুব্রত বক্সী। তিনিও প্রকাশ্যে এরকম কোনো মন্তব্য করেছেন বলে আমার জানা নেই। এবার এর বাইরে দলের অনেক সিনিয়র নেতা আছে। কুণালবাবু দলের সাধারণ সম্পাদক, ব্রাত্যবাবু মন্ত্রী, কল্যাণবাবু মন্তব্য করেছেন, তিনিও বর্ষিয়ান সাংসদ। এবার এনারা অনেক সিনিয়র লিডার। এবার সিনিয়র লিডারদের মধ্যে যদি ভিন্ন মত থাকে, সেখানে আমরা কর্মীরা কোনো কথা বলে মরতে যাব কেন? আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়বে, সিনিয়র লিডারদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে নেত্রী যা বলবেন সেটা শেষ কথা। আর নেত্রী যতক্ষণ না অফিসিয়াল কিছু বলবেন, যা মিডিয়ার সামনে আমরা দেখছি তাতে কিন্তু কর্মীরাই কনফিউজড হচ্ছে।
মানে আমার ঠাকুরের ভাগ্য, আমার নিজের 14 পুরুষের ভাগ্য যে আমি কোনো প্রোগ্রাম করছি না এই শীতের মরশুমে। আমি যদি এখন প্রোগ্রাম করতাম, আমি কাকে ডাকবো না ডাকবো বা কার থেকে পারমিশন নেব বা নেব না, এই দ্বন্দ্বে তো আমি প্রোগ্রামটাই করতে পারতাম না। তো আমার 14 পুরুষের ভাগ্য যে আমি কোনো প্রোগ্রাম করছি না। এছাড়া আমার মনে হয় কর্মীরা অত্যন্ত কনফিউজড, দলের সিদ্ধান্ত কি আমি বুঝতে পারছি না, কিন্তু যা যা মন্তব্য শুনছি তারা অত্যন্ত সিনিয়র লিডার দলের, আমরা ছোট চুনোপুটি দলের কর্মী, আমরা কোনো মন্তব্য, আমি অন্তত কোনো মন্তব্য করতে চাই না, কারণ লাস্টে দেখবো আমার চাকরি চলে যাবে মন্তব্য করতে গেলে। তাই আমি অপেক্ষা করব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী, তারা যদি গণমাধ্যম সংবাদ মাধ্যমে দলের কোনো প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করে, যা দল প্রকাশ্যে বিজ্ঞপ্তি যা দল জারি করবে, দল যা সিদ্ধান্ত নেবে, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, সেটাই শিরোধার্য, ফাইনাল। একটি বিষয় যেটা ইতিমধ্যে আমরা জানি যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টি নিয়ে তদন্ত চলছে গোটা রাজ্য জুড়ে, এবং দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত, মানে পুলিশের হাতে ধরা পড়ছে প্রাক্তন পুলিশ কর্মী, এবং এটাও সন্দেহ যে তার সঙ্গে হয়তো আরও পুলিশ কর্মীরা প্রাক্তন যারা আছে তারা যুক্ত আছে, যাদেরকে কেন্দ্র করে এই এত বড় পাসপোর্ট জালিয়াতির জাল তৈরি হয়েছে। দেখুন, এটার খুব সহজে উত্তর আমি আপনাকে দিতে পারবো না। একটা জিনিস বুঝতে হবে, প্রথম হচ্ছে যে যখন কোনো রাষ্ট্রে এরকম আগুন জ্বলে, তখন সেই রাষ্ট্রের মানুষ যারা অত্যাচারিত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, যারা নিপীড়িত, তারা তাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য তারা পাশের রাষ্ট্রে পাড়ি দেয়। এটা ইতিহাসে প্রমাণিত। সেটা আপনি আফ্রিকান নেশনস দেখুন, সেটা আপনি আরব কান্ট্রিজ দেখুন, সেটা 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন দেখুন, যখন বাংলাদেশ পাকিস্তানে হিন্দু বিরোধী একটা আগুন জ্বলছিল, তখন সবাই তো এই দেশে চলে এসেছিল। ঠিক একইভাবে এই দেশ থেকে অনেকে ওই দেশে পাড়ি দিয়েছিল। তো সবসময় এটা হয়, যখন বাংলাদেশে আগুন জ্বলছে, আগুনটা জ্বলার আগে বিজেপি বা কেন্দ্র সরকার জানতে পারেনি কেন? এটা এর থেকে বড় ইন্টেলিজেন্স ফেলিয়ারও কী হতে পারে? জানতে পারিনি কেন যে বাংলাদেশে পার্শ্ববর্তী রাজ্য, প্রতিবেশী রাষ্ট্র এত বড় একটা আগুন জ্বলতে চলেছে, এটা কেন্দ্রীয় সরকার জানতে পারলো না? প্রথম ইন্টেলিজেন্স ফেলিয়ার। দ্বিতীয়, যখনই আগুনটা জ্বলা শুরু হলো, এটা খুব স্বাভাবিক যে সেই রাষ্ট্রের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষ, তাদেরকে এবং তাদের পরিবারকে সুরক্ষিত করার জন্য মানে প্রতিবেশী রাষ্ট্রে ঢোকার চেষ্টা করবে, বৈধভাবে বা অবৈধভাবে। এবং অবৈধভাবে যারা ঢোকার চেষ্টা করবে তাদের সংখ্যাটা অনেক বেশি, এটাও ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো তখন কিছু লোক তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, টাকা কামানোর জন্য, সেটা পুলিশের প্রাক্তন কর্মী হোক, সেটা কিছু দালাল হোক, সেটা কোনো ধর্ম, বর্ণ, জাত, দল বিশেষ নয়, তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই দেশবিরোধী, আমি আবারও বলছি, দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হবে। কারণ তাদের কাছে খবর আসছে যে এরকম বাংলাদেশ থেকে 50 জন ঢুকতে চাইছে, তারা ওখানে থাকলে মরে যাবে। তারা বলছে আমরা একজন 5 লাখ টাকা করে দেবো। তাহলে 50 জন 5 লাখ টাকা করে দিলে কত টাকা হয়? 2.5 কোটি টাকা। কিছু লোক তো এই চক্রান্তের মধ্যে ঢুকবেই। তাদের তখন মাথায় ঢুকছে না যে এটাই আমার দেশের ক্ষতি হচ্ছে, আমি দেশ বিরোধী কাজ করছি, আমি বাংলা বিরোধী কাজ করছি, বাংলাদেশের নিপীড়িত মানুষের নামে জঙ্গি ঢুকে যেতে পারে, এটা তারা ভাবছে না। তারা দেখছে 2.5 কোটি টাকা। যারা করছে এটা, তারা দেশ বিরোধী কাজ করে, সে পুলিশ হোক, প্রাক্তন পুলিশ হোক, ডাক্তার হোক, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, কায়স্থ, কিচ্ছু ম্যাটার করে না। যারা এই কাজ করছে এটা দেশ বিরোধী কাজ করছে, আর সবার দেশ বিরোধী আইন অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরা শুধু টাকাটা দেখছে, কিন্তু এর দায় নিতে হবে কেন্দ্রের বিজেপি সরকারকে। যে যখন এই ঘটনা ঘটছে তখন বিএসএফ কি করছে, আর এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন কেন্দ্র বিজেপি সরকার কোথায় ঘুমোচ্ছিল? কেন ওদের ইন্টেলিজেন্সে এত বড় ফেলিয়ার হলো? এই উত্তরটা তো ম্যাডাম বিজেপিকে দিতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।